গ্রেপ্তারের পর বেরিয়ে আসছে বগুড়ার তুফানের নানা অপকর্ম। ওয়ার্ড কাউন্সিলর রুমকিকে 4 দিন এবং বাকিদের 2 দিনের রিমান্ড। খুলনায় নির্বাচনে প্রস্তুতি প্রধান 2 দলে। বিএনপির সদস্য সংগ্রহ শুরু। শিগগিরই কেন্দ্রভিত্তিক কমিটি করবে আওয়ামী লীগ। শিশু নাইমের ভুল চিকিৎসা নিয়ে সংবাদ প্রচারের পর লক্ষ্মীপুরের জনতা মা ও শিশু জেনারেল হাসপাতালের কার্যক্রম বন্ধ। সিভিল সার্জনের নির্দেশ। আমন্ত্রণ RIL দেশ 24-এ আপনাদের সাথে আছে আমি মাফতুহা মিলি। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ধর্ষণ ও নির্যাতন মামলায় গ্রেপ্তারের পর একে একে বেরিয়ে আসছে বগুড়ার তুফান সরকারের নানা অপরাধের কাহিনী। এতদিন তার তুফান বাহিনীর বিরুদ্ধে ভয়ে কেউ কথা বলতে না চাইলেও এবার খোদ স্থানীয় আওয়ামী লীগ নেতারাই বলছেন এসব লোকের কারণে পুরো দল ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ধর্ষণ ও মাথা ন্যাড়া করে দেওয়ার মামলায় 10 আসামির মধ্যে 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া আজ ওয়ার্ড কাউন্সিলর রুমকিকে 4 দিন এবং বাকি 6 জনকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তুফান সরকার এক ছাত্রীকে ধর্ষণের পর তার ও মায়ের মাথা নেড়ার পর এখন আলোচিত নাম। একসময় চামড়া ব্যবসার সাথে জড়িত ছিলেন বগুড়ার সদ্য বহিষ্কৃত এই শ্রমিক লীগ নেতা। সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন, অপরাধের নানা অঙ্গনেই তার বিচরণ। বড় ভাই শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিন সরকারের হাত ধরে 2009 সালে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। এরপরই বদলে যায় তুফানের চাল চলন। 2015 সালে যোগ দেন জাতীয় শ্রমিক লীগে। পরে হন ওই সংগঠনের বগুড়া শহর শাখার সভাপতি। গড়ে তোলেন তুফান নামের সন্ত্রাসী বাহিনী। কিন্তু ক্ষমতার কারণে কেউই এতদিন তার বিরুদ্ধে কথা বলেনি। বগুড়ার স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন তুফানের মতো এমন সন্ত্রাসীদের কারণে দলের বদনাম হচ্ছে। আরও যারা আছে তাদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি তাদের। যে যত অপরাধী হোক দলের ছত্রছায়া থেকে যারা অপরাধ করুক তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার জন্য আমরা নিন্দা জানাই। আর এরকম দলের মধ্যে যদি আরও কেউ এরকম থাকে তাদেরকে খুঁজে বের করে চিহ্নিত করে দল থেকে বের করে দেওয়া উচিত। নাগরিক সমাজ বলছে প্রশাসন ও রাজনৈতিক ছত্রছায়ায় তুফানের মতো সন্ত্রাসীরা জন্ম নিচ্ছে। এদের নির্মূল করা প্রয়োজন। গরিবদের উপরে নির্যাতন করে তাকে অর্থ লুটপাট করা, এদের বিভিন্ন প্রকার যানবাহনের উপরে ট্যাক্স ভ্যাট বসায় দেওয়া, তারা এই চাঁদাবাজিগুলো করে। যখনই চাপ হয়, প্রশাসনের চাপ হয়, তখন দেখা যায় যে পুলিশ ওদের পক্ষ হয়, রাজনৈতিক নেতারা ওদের পক্ষ হয়। দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হোক, যাতে করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। আর আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, তুফানকে কয়েকবার গ্রেপ্তার করা হলেও আইনের ফাঁক গলে জামিনে বেরিয়ে যান তিনি। মামলা থাকা অবস্থায় একজন মানুষের চলাচলের কোনো নিষেধাজ্ঞা আইনগতভাবে নেই। সে যদি জামিনে থাকলে কিন্তু পুলিশ তাকে আর আটক করতে পারে না। এক কিশোরীকে ধর্ষণের পর তার ও তার মায়ের মাথা ন্যাড়া করে দেওয়ার মামলায় 3 দিনের রিমান্ডে আছেন তুফান ও তার সহযোগীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবার আগামী জাতীয় নির্বাচন নিয়ে দেশ 24-এর বিশেষ আয়োজন তৃণমূলে নির্বাচনের প্রস্তুতি। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খুলনায় প্রস্তুতি হচ্ছে প্রধান 2 রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। আন্দোলন এবং নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সদস্য সংগ্রহ করছে বিএনপি। আর শিগগিরই ভোট কেন্দ্র ভিত্তিক কমিটি করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এছাড়া 2টি দলই উদ্যোগ নিচ্ছে কমিটি পুনর্গঠন এবং অভ্যন্তরীণ কোন্দল নিরসনের। মামুন রেজার রিপোর্ট, ছবি তুলেছেন জাকারিয়া তুষার। গেল 10 জুলাই খুলনা সফরে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন। সে অনুযায়ী এখন ভোট কেন্দ্রিক কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছে দলটি। কমিটিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি অন্তর্ভুক্ত করা হবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে। এছাড়া অঙ্গ সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন এবং অভ্যন্তরীণ কোন্দল নিরসনেও মনোযোগী হওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আওয়ামী লীগ। আমাদের যোগ্য প্রার্থীরা মাঠে আছেন এবং তারা কাজ করছেন। জননেত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন, যাকেই প্রার্থী করবে আমরা ঐক্যবদ্ধভাবে
তার পক্ষে নৌকা প্রতীক নিয়ে আমরা কাজ করব। নৌকা মার্কা বিজয় করতে পারি তার জন্য আমরা সর্বোত্তভাবে নেমে গিয়েছি এবং আমরা প্রত্যেক জনগণের দোরগোড়ায় যে পৌঁছাচ্ছি যাতে করে আমাদেরকে নৌকা মার্কা প্রতীকে সবাই ভোট দেয়। যারা দেশ এবং সমাজের প্রতি যে দায়বদ্ধতা আছে এই ধরনের মানুষকে সম্পৃক্ত করতে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং আমরা সেইটার আদলেই আমরা ইতিমধ্যেই আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে একটা মেসেজ আমরা পৌঁছে দিয়েছি, আমরা চিঠি দিয়ে জানাচ্ছি। পাশাপাশি আমাদের প্রতিষ্ঠা করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমরা অবশ্যই এই কাজগুলি করার জন্য আমরা সচেষ্ট থাকতেছি। আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে খুলনা বিএনপি। সে কারণে দলটির কর্মকাণ্ড এখন পুরোপুরি নির্বাচনমুখী। সব সভা সমাবেশেই গুরুত্ব পাচ্ছে নির্বাচনের বিষয়টি। মনোনয়ন পাওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। নগরীতে 50,000 ও জেলায় 1 লাখ সদস্য সংগ্রহ ও নবায়ন করছে দলটি। গুরুত্ব দেওয়া হচ্ছে দলের কমিটি পুনর্গঠন ও অভ্যন্তরীণ কোন্দল নিরসনের বিষয়ে। এই নির্বাচনের জন্য আমরা প্রস্তুত, বিএনপি সকল মাঠ পর্যায়ের নেতাকর্মীরা প্রস্তুত আছি। আমরা প্রতিটি ওয়ার্ডে যাচ্ছি, প্রত্যেকটা ইউনিটে আমাদের নতুন করে প্ল্যান সঞ্চালন শুরু হয়েছে এবং প্রত্যেক জায়গায় ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধভাবে বিএনপির জন্য আবার মাঠে নেমে পড়েছে। সকল বিরোধ মিটিয়ে, দুর্বলতা মিটিয়ে এটি ঐক্যবদ্ধ বিএনপি করার লক্ষ্যকে সামনে নিয়ে বিএনপি এগোচ্ছে। সঠিক ভোটার তালিকা যাতে প্রণয়ন হয় সেজন্য নির্বাচন কমিশনের পাশাপাশি বিএনপিও মাঠ পর্যায়ে কাজ করছে। 2008 সালের নির্বাচনে খুলনার 6টি আসনের মধ্যে 5টিতে বিজয়ী হয়েছিল আওয়ামী লীগ আর একটিতে বিএনপি। তবে তারা 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন বয়কট করলে সবগুলো আসন পায় আওয়ামী লীগ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। লক্ষ্মীপুরের জনতা মা ও শিশু জেনারেল হাসপাতালের বন্ধের নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন মোস্তফা খালেদ। গতকাল পরিদর্শন শেষে মৌখিকভাবে হাসপাতালটি কার্যক্রম বন্ধের নির্দেশ দেন তিনি। আর আজ হাসপাতালটি বন্ধের লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে বন্ধের কারণ হিসেবে প্রয়োজনীয় চিকিৎসক ও প্রশিক্ষিত নার্স না থাকা সহ বেশ কয়েকটি কারণ উল্লেখ করা হয়। গত 21 জুলাই ভুল চিকিৎসায় আঙুল কেটে ফেলতে হবে শিশু নাইমের, এমন খবর প্রচার করে চ্যানেল 24। সিনিয়র স্টাফ নার্স, যেটা ডিপ্লোমা নার্স সহ অন্যান্য কর্মচারী সরকার নির্দেশিত অনুপাতে ছিল না। এই কারণে আমরা জনতা মা ও শিশু হাসপাতালের কার্যক্রমটা বন্ধ করে নির্দেশ দিয়ে আসি এবং আজ আমি এ ব্যাপারে ওদেরকে চিঠি ইস্যু করব। ছিটমহলের আগে যখন বিলুপ্ত শব্দটি যোগ হলো, তখন বাসিন্দারা স্বপ্ন দেখছিলেন সুদিনের। বাংলাদেশের অংশ হওয়ার পর এই জনপদে অবকাঠামো উন্নয়ন হলেও অনেকের জমির দখল চলে গেছে অন্যের হাতে। সব ধরনের কাগজ থাকার পরও প্রভাবশালীদের কারণে দূর থেকে জমি দেখে কেবল দীর্ঘশ্বাস ফেলছেন কুড়িগ্রামের দাসিয়ার ছড়ার বহু মানুষ। তেমনই একজনের গল্প শোনাচ্ছেন নাহিদ হোসেন, ছবি তুলেছেন ইরফান হায়ুম, আর সাথে ছিলেন কুড়িগ্রামের প্রতিনিধি গোলাম মাসুদ। ষাটোর্ধ আব্দুল বারেক, কণ্ঠে চাপা ক্ষোভ। বড় ছেলে এক ফিরিস্তি কাগজ দেখিয়ে বারবার বোঝানোর চেষ্টা করছিলেন এই জমি তাদেরই। কিন্তু ভাগ্য যখন উল্টো পথে হাঁটে তখন কি আর করা। ভায়া দলিল, নিজের দলিল সবই আছে, কিন্তু জমির দখল নেই। ছিটমহল যেই না বাংলাদেশ হলো, তারপরেই জমি বেহাত। প্রাক জরিপ আমাদের নামে আছে, 30 ধারা কেসের রায় আমাদের আছে, এসিলেন মহোদয়ের রায়ও আমাদের কাছে আছে। এখন 31 ধারার রায় এ যাবত ওরা পায় নাই, কিন্তু ওদের জনবল শক্তির কারণে ওরা এসে আমাদের উপর এই হামতাম করতেছে। আমাদেরকে ঠিকমতো রাস্তাঘাটও চলতে দেয় না, মারপিট করার জন্য মানে প্রস্তুতি থাকে। আমার দলিলপাতি কাগজপত্র আমার নামে সব কিছুই আছে, থাইকেও আমরা কিন্তু তাগর হাতে পাইতেছি না। আমার শক্তি কম, আমার এই দেশের মধ্যে কেউ নাই। মনে করেন যে আমরা দুইটা ছেলে আর আমি, তাছাড়া আমার এই এলাকার মধ্যে আমার কোনো লোক নাই। অভিযোগ শুনে একটু এগিয়ে যাওয়া দুজন মানুষ জমিতে সার দিচ্ছিলেন। ক্যামেরা দেখেই উল্টো যাত্রা। কথা বলতে চাইলে রূঢ় কণ্ঠে বললেন বাড়িতে যেতে। এদিকে আসেন একটু কথা বলি। এটা জমি কি আর আপনার না? আপনি এদিকে আসেন, আপনার জমিতে আপনার কথা বলতে সমস্যা কি? নাম জানা গেল সাইদুল। অনেক খুঁজে পাওয়া গেল তার বাড়ি। গিয়েই তোপের মুখে পড়তে হলো চ্যানেল 24 টিমকে। আপনি ছবি করবেন কি জন্য বলেন তো দেখি? আমাদের কাছে আপনি ছবি করবেন না। জমির কাগজপত্র একটু নিয়ে আসেন তো।
এবার বেরিয়ে এলেন সাইদুল সাহেব, তার সাথেই কথোপকথন। রেকর্ডিং বন্ধ করার মিথ্যা আশ্বাসে ফোন গেল জনৈক খলিলের কাছে, কিন্তু তিনি যেন কিছুই জানেন না। জমির রেজিস্ট্রি কার নামে? দাসিয়ার ছড়ায় এমন ঘটনা আছে আরো অনেক। স্থানীয় জনপ্রতিনিধিদের দিকেই অভিযোগের তীর, কিন্তু ভয়ে কেউই মুখ খোলেন না। দলিল সবকিছু আমার আছে, তারা জোর জুলুম ভাবে সিট হিসেবে দখল করে খাওয়ালেছে। আমার আব্বার কিন্তু কোনো লোক ছিল না, উপযুক্ত ছেলেবেলে ছিল না, বিধায় ওদের শক্তি বেশি, ওরা নিজেই চেয়ারম্যান ছিলেন, ওদের দখলে জমিটা দখল করে নিল। আব্বা অনেক কান্নাকাটি করছে। আমার দলিলপত্র সব আছে, কাগজ আমার আছে, কিন্তু যখন মাঠ জরিপ করা হলো কোনো দলিল দেখেনি। দেখাইলাম, ওনারা বলল যে 30 ধারা করেন। 30 ধারা করলাম, 30 ধারা দলিল দেখাইলাম, ওদের তো দলিল নেই, ওদের মানে দখলে আছে, এই সূত্রে ওদেরকেও করে দিল। আব্দুল বারেকের জমির বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয় কুড়িগ্রামের জেলা প্রশাসকের কাছে। স্পেসিফিক তথ্যটা পেলে আমরা অবশ্যই দেখব। যদি কেউ কারো জায়গা অবৈধভাবে দখল করে রাখে, সেটি তো অবশ্যই সেটা অবৈধ দখল মুক্ত করে তাকে তার দখলে নিয়ে আসা করতে হবে। জমির বেদনা যার যায় সেই বোঝে, তাই তো বারেকের মতো আরো অনেকের প্রত্যাশা, এই আশ্বাস যেন তাদের নিঃশ্বাস ফুরোনোর আগেই আলোর মুখ দেখে। নাহিদ হোসেন, চ্যানেল 24, কুড়িগ্রাম। RIL দেশ 24 নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরে। আবারও আমন্ত্রণ RIL দেশ 24-এ। মামলা প্রত্যাহার সহ 4 দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন অবরোধ আজকের মতো স্থগিত করেছেন শিক্ষার্থীরা। তবে আগামীকাল থেকে আবারও একই কর্মসূচি চালিয়ে যাবেন তারা। এদিকে পরিস্থিতি সমাধানে দিনব্যাপী কয়েক দফা বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, তবে ফলপ্রসূ কোনো সমাধান মেলেনি। এর আগে সকাল থেকে প্রশাসনিক ভবনের 3টি গেটে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা ভবনের ভেতর ঢুকতে পারেননি। পরে আলোচনার জন্য শুধু উপাচার্যকে ভেতরে ঢুকতে দেয় আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থী নিহতের জেরে উপাচার্যের বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক শিক্ষার্থীর নামে মামলা হয়। পিরোজপুরে হত্যা মামলায় 3 জনকে মৃত্যুদণ্ড এবং 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই আদেশ দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন শাহিনুর রহমান, রিজাউল খাঁ ও মিজান ব্যাপারী। মামলা বিবরণীতে বলা হয়, 2012 সালে কালীকাঠি গ্রামের ফিরোজ মাঝি নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এদিকে চাঁপাইনবাবগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল আদালত জেএমবি সদস্য সেলিম ওরফে হারুন মিস্ত্রিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। 2009 সালে তাকে গ্রেপ্তার করে র্যাব। এছাড়া শেরপুরে শ্যালিকাকে কুপিয়ে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মাগুরায় পেট্রোল বোমা হামলায় 5 বালু শ্রমিক নিহতের ঘটনায় বিএনপি জামায়াতের 22 নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের শুনানি শেষে এই চার্জ গঠন করা হয়। 2015 সালে 21 মার্চ বিএনপি জামায়াতের অবরোধে মাগুরা যশোর মহাসড়কের মাঘি ঢাল এলাকার একটি বালুর ট্রাকে পেট্রোল বোমা হামলা হয়। এতে দগ্ধ হন 9 বালু শ্রমিক। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 5 জন। এই ঘটনায় জেলা বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক আলী আহমেদ, সিনিয়র সহসভাপতি মনোয়ার হোসেন খান সহ বিএনপি জামায়াতের 26 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। RIL দেশ 24-এ নিচ্ছে আরও একটি বিরতি। আবারও আমন্ত্রণ RIL দেশ 24-এ। গাজীপুরের পেয়ারা বাগান এলাকায় ছেলেকে গলা কেটে হত্যার পর আত্মহত্যা করেছেন বাবা। পুলিশ জানায়, কয়েকদিন আগে ছেলে সাইদিকে নিয়ে গাজীপুরে বাবার বাড়িতে আসেন রাশেদ।
আজ সকালে ধারালো ছুরি দিয়ে সাইদিকে গলা কেটে হত্যা করেন বাবা। এ সময় স্থানীয়রা ধাওয়া দিলে ঘরের ভেতর ঢুকে দরজা আটকে দেয় রাশেদ। পরে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। নিহতের স্বজনরা জানায় রাশেদ 3 মাস ধরে মানসিক প্রতিবন্ধী ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। মানিকগঞ্জ পৌর এলাকায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে জেলা প্রেস ক্লাব চত্বরে এই কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন পৌর এলাকার নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা অভিযোগ করেন, নিয়মিত গ্যাস সরবরাহ না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। তাই দাবি জানান নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের। কুষ্টিয়া ঝিনাইদহ কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। খানাখন্দে ভরা এই সড়কটি যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিবছর এটি সংস্কারে কোটি কোটি টাকা ব্যয় হলেও তা টেকসই হয় না। সড়ক বিভাগের হিসাব মতে টানা বর্ষণে 50 কিলোমিটার এই মহাসড়কের কারণে ক্ষতি হয়েছে প্রায় 50 কোটি টাকা। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের 32 জেলার সাথে সরাসরি যোগাযোগের একমাত্র মাধ্যম কুষ্টিয়া ঝিনাইদহ এবং কুষ্টিয়া ঈশ্বরদী পর্যন্ত 50 কিলোমিটার মহাসড়ক। কিন্তু এই সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। খানাখন্দে পড়ে উল্টে যাচ্ছে ভারী ও ছোট যানবাহন, ঘটছে প্রাণহানি। স্থানীয়রা বলছেন, প্রতি বছর বর্ষা এলেই সড়ক বিভাগের ব্যস্ততা চোখে পড়ে। খরচ করা হয় কোটি কোটি টাকা, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এই রাস্তাটা 1 মাস আগে সংস্কার করছে, বারবার এভাবে সংস্কার করে এভাবে জলাবদ্ধতা হয়, রাস্তাটা টিকে না। যেখানে আমি শেখপাড়া থেকে আসছি, শেখপাড়াতে আসতে লাগতো 20 মিনিট, এখন লাগছে 1.5 থেকে 2 ঘন্টা লাগে যাচ্ছে। দামি গাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যাত্রীর দুর্ভোগ, গাড়ির যাত্রীর অ্যাক্সিডেন্টের ভয়। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সংস্কার কাজের নামে মূলত জনগণের টাকা হরিলুট হয়, ফলে এসব প্রকল্পের কোনো সুফল পায় না জনগণ। আমাদের কুষ্টিয়ায় অর্ধেক গাড়ি বন্ধ, মালিকরা চালাচ্ছে না। এই টুকটাক গর্তের ভিতরে ইট দিচ্ছে, এতে কোনো কাজে আসবে না। এই সমস্ত বিভাগগুলো তাদের গাফিলতির কারণে আজকে এই বেহাল দশা। কর্তৃপক্ষ অবশ্য সড়কের এই বেহাল দশার জন্য দায়ী করছে অতিবৃষ্টিকে। একটানা বৃষ্টিতে রাস্তার বিভিন্ন অংশে বড় বড় পটন হচ্ছে, গর্ত হয়েছে এবং এর মধ্যে আমরা আসলে বিটিভিনাস কোনো ওয়ার্ক করতে পারি। আমরা ইতিমধ্যে আমাদের একটা প্রস্তাবনাও কিন্তু আমরা পাঠিয়েছি। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে যোগাযোগ রক্ষাকারী এই গুরুত্বপূর্ণ সড়ক দুটি দ্রুত সংস্কারের দাবি এই রুটে চলাচলকারীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল RIL দেশ 24-এ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।